আপুর ফার্স্ট টাইম ছিল? এটা আমার ফার্স্ট টাইম ভাই, আমি তো এর আগে ট্রাই মাশাআল্লাহ। করি। সো আপনি ফার্স্ট টাইমে ভালো স্কোর করছেন রিডিং লিসনিং এ, যেখানে আসলে প্র্যাকটিস যেভাবে করছেন ও মাশাআল্লাহ স্কোরটা নিয়ে আসছেন। হয়তো দু একটা ভুল না হলে আপনার 9 চলে আসতো, হয়তো কোনো না কোনো ভাবে। আলহামদুলিল্লাহ, তারপরও ভাই আজকে ভালো। অনেস্টলি বলতে ভাই, আমি এক্সাম হলেই বুঝতে পারছি যে আমার লিসেনিং কোনটা ভুল হচ্ছে। আর আমি একটা জায়গায় আমার কনসেন্ট্রেশন সরে গেছে, আরেকটা আচ্ছা জায়গায় আই বলছে না ওয়াই বলছে আমি বুঝতে পারিনি। সো আমি আন্দাজে দাঁড়াই দিয়েছি, আমি শিওর ছিলাম এই দুইটা ভুল হয়েছে। আচ্ছা। বাকিগুলো আমি শিওর ছিলাম না যে আমি এই স্কোর করবো, বাট পরীক্ষার হলে বুঝতে পারতেছিলাম এই দুইটা যে আমার ভুল, 2 নাম্বার যে কাটা এটা শিওর। এই আর না, একটু আগে লিসেনিং পড়াচ্ছিলাম, আমি বলতেছিলাম যে আগে থেকে শিওর হতে হবে যে এটা এটা হবে। আগে থেকে মানে গেস করলে বোঝা যায় কনফিডেন্স আছে, ওকে ফাইন। এই জন্য প্র্যাকটিস করার সময় যদি স্টুডেন্টরা বা যারা আছে লার্নার, তারা যদি ঠিকভাবে প্র্যাকটিস করতে পারে, তাহলে যে জায়গায় ভুল হচ্ছে সেটা নিয়ে কাজ করলে কিন্তু পরবর্তী স্টেপে যাওয়াটা সহজ হয়, আর একটু ভালো করা, আর একটু। আপনি রাইট। যেভাবে করছেন, তাই না? আপনি যেভাবে করছিলেন যে ভুল হয়েছে, ওটা নিয়ে কাজ করে দেন আমি ভালো করতে পারবো, এরপর আর ওই ভুলটা হচ্ছে না। হ্যাঁ, কেন ভুল হচ্ছে এই জিনিসটা ফাইন্ড আউট করা আর কি। একজন মানুষ ডিমোটিভেট থাকলে কি হইতে পারে এবং সেখান থেকে উঠে আসার গল্পটা আপনারা একজন ক্যান্ডিডেট থেকে জানলেন, এবং উইথ রেজাল্ট উনি কিন্তু রেজাল্ট নিয়ে আসে। So, আপনাদের ক্ষেত্রে যদি কখনো মনে হয় যে ইউ আর নট কনফিডেন্ট এনাফ, জাস্ট 5 মিনিট ব্রেক নেন, আপনি ঘুরে আসেন, হাঁটেন, আবার বসেন। এমন না যে এটা বাদ দিয়ে আছে আরেকটা, ওইটাও ধরা যায় যদি আপনার ব্রেন ঠিক হয়ে যায়। সো এইটা করবেন, একদম ছেড়ে দেওয়া যাবে না। যতক্ষণ স্কোর আসবে না, যতক্ষণ বাড়তেছে না, ততক্ষণ কিন্তু আপনাকে একদম লড়ে যেতে হবে ফাইনাল পর্যন্ত। সো হোপফুলি আপনাদের টার্গেট 8+, সবাই 8+ স্কোর অ্যাচিভ করেন। আপু 8+ অ্যাচিভ করে ফেলছে, তো আপনারা রেডি হয়ে যান ফর দ্য নেক্সট। জয়া বলতেছে কনগ্রাচুলেশনস আপু ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। গুড। না ভাই, আমি পড়ছি না। থ্যাংক ইউ এভরিওয়ান। এটা আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন, এমন কঠিন কিছু না, বাট লেগে থাকতে হবে। লেগে আর থাকতে ভাইয়া হবে। যেভাবে বলে জাস্ট ওটা ফলো করবেন। মানে প্রথমে কাজ করবে না, বুঝার চেষ্টা করবেন ভাইয়া আসলে কোন ট্যাকটিক্সে কেন বলেছে। যখন ওই পয়েন্টটা বা পার্সপেক্টিভ ধরে ফেলতে পারবেন, আপনার কাছে মনে হবে আরে এটা তো অনেক ইজি। আমি জাস্ট যেটা করছি, জাহিদ ভাই একবার রাইটিং এর একটা ক্লাস নিয়েছে, উনি একটা স্ট্রাকচার দেখাই দিয়েছিল যে যেটাই আসুক যেভাবেই আসুক এই স্ট্রাকচার ফলো করে আপনি শুধু বসায় দিবেন টপিক ওয়াইজ। আমি ওই স্ট্রাকচারটা জাস্ট আমার আচ্ছা, মাথায় শুধু মুখস্থ করে গেছি যে যাই আসুক তাই? এটার সাথে ম্যাচ করে আমি বসায় দিব। আই ডিড এক্স্যাক্টলি দ্য সেম, জাস্ট বসায় দিস, ব্যাস ব্যাস শেষ। ওটা ছিল টাস্ক 2। তো এখন আমরা এই আইএলস এর একটা সাকসেস স্টোরি দেখব। আমার একজন আপু, উনি লিসনিং এ 8.5, রিডিং এ 8.5 পেয়েছে। ওকে, ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি। ওকে, নাইস। আপুর আহ, সম্পর্কে একটু বলেন যে আসলে আপনি রেজাল্ট পেয়েছেন। সো উই আর হ্যাপি যে আপনি ভালো একটা স্কোর করছেন বা করেছেন অলরেডি। ইউ হ্যাভ অ্যাচিভড। আমরা দেখতে পাচ্ছি আপনার টপ স্কোর ছিল লিসনিং এ, রিডিং এ। সো হাউ ডিড ইউ ডু দ্যাট? আপনার এইটা কিভাবে করলেন? এই যে লিসনিং এ 8.5, রিডিং 8.5, কিভাবে করলেন বলেন? আজকে আমাদের লিসনিং ক্লাস ছিল, সো বলেন দেখি। ভাইয়া এইটা আসলে মানে এত মানে বড় করে বলার কিছু নাই, ইনফ্যাক্ট সবারই এই ক্যাপাসিটি আছে। আমার কাছে যেটা মনে হয়েছে, রিডিং আর লিসেনিং এর মধ্যে আসলে জাস্ট আপনার কিওয়ার্ড গুলো ম্যাচ করে আগে যাওয়া এবং প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু প্রত্যেকদিন, আমি যেহেতু অফিস করতাম, অফিস করি ইনফ্যাক্ট, চাকরিজীবী ব্যাংকার, সো আমার হ্যাঁ, হাতে হ্যাঁ, সবসময় খুব কম টাইম থাকতো। সো আমি যেটা হ্যাঁ। করতাম, সকালে ঘুম থেকে একটু আর্লি উঠে রেগুলার একটা স্পিকিং আর একটা রিডিং করতাম, রাত্রে এসে একটা স্পিকিং আর একটা রিডিং করতাম। এটা রেগুলার, আমি যত কিছুই হোক, রাত 10টা বাজুক 11টা বাজুক, আমি এটা রেগুলার মেনটেন করেছি। যদিও আমি খুব কম টাইমের ভিতরে করেছি, কারণ ফ্লুয়েন্ট লার্নারে আমি অ্যাড হয়েছিলাম আমার মনে আছে 5 অক্টোবর। আর আমি ফ্লুয়েন্ট লার্নারে লাস্ট ক্লাস করেছি মনে হয় 19 বা 20 অক্টোবর পর্যন্ত। আর তারপরে আমার আম্মার সার্জারি শুরু হয়ে যায়, আমি আর আসলে ফলো করতে পারিনি। তো যেটা আমি করতাম, আমি ভাই আপনার ক্লাসগুলা করতাম, করে আমি দেখতাম আসলে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি দেখতাম যে আমি কোন জিনিসটা পারতেছি না, কেন পারতেছি না, এটা পারতো না, আমাকে কি করতে হবে, তো সেটা দেখতাম আর কি। আর স্পেশালি অ্যারাউন্ড 15 তারিখ বা 18 তারিখের দিকে, সরি না 18 না, আরো 15 তারিখের দিকে আমি একটা জায়গায় মক টেস্ট দিয়েছিলাম, ওখানে আমি রিডিং এ 5.5 পেয়েছিলাম। তো আচ্ছা, আচ্ছা। ওইটা দেখে আমার কাছে মনে হলো যে ঘটনা কি এত তো কম পাওয়ার কথা না, কারণ আমি বাসায় যখন প্র্যাকটিস করতাম অ্যারাউন্ড 7 বা 7:30
নর্মালি চলে আসতো, এর উপরে যেত না, বাট 7 সাড়ে 7 চলে আসতো। তখন আমার কাছে মনে হলো আমি মিসিং সামথিং। তখনও কিন্তু আমি শুধু ক্যামব্রিজ গাইডটা প্র্যাকটিস করছি। দেন আমার মাথায় আসলো যে আপনি একবার বলেছিলেন যে অফিসিয়াল গাইডটা হচ্ছে আইএলটিএস এর মানে মেইন জিনিস, এটা আসলে একটু ফোকাস করা উচিত। আপনি ক্লাসে প্রায় 2-3 বার এটা বলেছিলেন। তখন আমি আইএলটিএস এর অফিসিয়াল গাইডটাও কিনি, এবং গাইডটা কিনে যখন প্র্যাকটিস করা শুরু করলাম, তখন আমি বুঝলাম হ্যাঁ, হার্ডেলটা আসলে এই অফিসিয়াল গাইডই। মানে এর থেকে কঠিন আসলে আর আইএলটিএস হইতে পারে না রিডিং এর ক্ষেত্রে। আমি যদি এটা ঠিক মতো প্র্যাকটিস করে ফেলতে পারি, তাহলে আর আমার কাছে খুব একটা প্রবলেম হবে না। কারণ অফিসিয়াল গাইডের যে রিডিং, সরি, রিডিং ওগুলা মোটামুটি বেশ ভালো টাফ। সো ওখানে কিন্তু আমি খুব একটা 26 থেকে 35, খুব খারাপ হলে 26 আর খুব বেশি হলে 35, এই টাইপের রেঞ্জ করতো। বাট ওইটা করাতে যেটা হয়েছে, ওগুলা ভুলগুলা বুঝার যে ট্রাইটা আমি করেছিলাম, ওইটার কারণে ওই মনোযোগটা দিয়ে যখন এক্সাম হলে আমি মানে ফার্স্ট করার চেষ্টা করেছি, আমি দেখেছি না ওই টাইমে যে ক্যালিবারটা আমি করতে পারছি, এক্সামে এটা আমাকে খুব ভালো হেল্প করছে। কারণ আমি পরীক্ষার প্রায় 7 মিনিট আগে আমার এক্সাম শেষ। আমি দেখতেছি লোকজনের মানে পাশে থেকে দেখা যাচ্ছে আর কি, যে লোকজন তখনও হয়তো 24-25-এ বসে আছে, বাট আমার কিন্তু 40টা শেষ। তো মানে আমার কাছে তখন মনে হলো এই প্র্যাকটিসটা আসলে আমার কাজে লাগছে। আর লিসেনিংটা সেম, প্র্যাকটিস ছাড়া কোনো কথা নেই, প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় লিসেনিং এবং রিডিং একসাথে প্র্যাকটিস করা বেটার। কারণ লিসেনিং দেওয়ার পরে ব্রেন কিন্তু অটো একটু এক্সহস্টেড হয়ে যায়। সো ওইটা আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, যে 2টা পরীক্ষা হইলেও আমি যাতে ব্রেন এক্সহস্টেড না হয়, আমি যাতে চালা যেতে পারি। এই কিছু মানে মেন্টাল জিনিস আমি ফলো করেছি। আর আমার কাছে অনেস্টলি বলতে ভাইয়া, প্রিপারেশনের থেকেও এক্সামের যে স্ট্রেস, এটা অনেক বেশি লেগেছে। আর আমি যে ইয়েতে গিয়েছিলাম সেন্টারে, ওদেরকে আমার খুব একটা ফ্রেন্ডলি মনে হয় নাই। আমি অলরেডি আপনার সাথে শেয়ার করেছিলাম যে হ্যাঁ, স্পিকিং হ্যাঁ, টেস্টে আমি একটা বলছিলাম ভুল যে করে ফেলেছি। এটা নিয়ে আমি গতকালকে ক্লাসে বলেছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, সেন্টার স্পিকিংটা এনশিওর হওয়া আগে থেকে। নাম বলার দরকার নাই, আপনি জি, জি। জাস্ট হ্যাঁ হ্যাঁ, আমি ওরা যেটা হয়েছি, আমি জাস্ট ইনসিডেন্টটা বলি, নামটা না বলি। হ্যাঁ, ইনসিডেন্টটা হচ্ছে, ওদের ওখানে আমি মক দিয়েছিলাম যেখানে আমি 5.5 পেয়েছি। তো হ্যাঁ, যেদিন আমি মানে মেইন এক্সামটা দিতে গেলাম, তো যে দেখি সবাই এক জায়গায় বসে আছে, তো আমি এক জায়গায় বসলাম। তো আমার পাশে একজন আপু বলছে যে যিনি এক্সাম দিবেন উনি দেরিতে আসবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত? আমি বললাম, তো উনি বললো আমি আপনার আগে, তাহলে আসলে উনি আসলে আমাকে ডেকে নিয়ে গেলে পরে আপনাকে ডেকে নিয়ে যাবে। তো বসে বসে ঠিক আছে, আমি অনেকের সাথে কথা বলতেছি, এসে একটু পরে দেখলাম ওনাকে নাম ডেকে ধরে নিয়ে মানে নাম ডেকে নিয়ে গেছে। তো আই থট আমাকেও ডেকে নিয়ে যাবেন, নাম ধরে ডেকে নিয়ে যাবেন। আমার এক্সাম ছিল 11টায়, তো 11:30 বেজে গেছে। তখন আমার মাথায় টনক নড়লো যে এতক্ষণ তো স্পিকিং টেস্ট হয় না কারো, আমি যদি পরবর্তী হয় বাই দিস টাইম আমাকে ডেকে নেওয়ার কথা। দেন আমি গেলাম, ওনাদের রিসেপশনের মতো একটা জায়গা আছে, ওখানে যে ঘটনাটা বললাম। সো দে ওয়ার লাইক, মানে আমার মতো বোকা মানুষ তারা মনে হয় আর কখনো দেখে নাই, এইভাবে তারা আমাকে একটা রুম দেখাইতে বললো, ওই রুমে যেয়ে দেখে ওরা কি বলে। ওই রুমে ঢোকার পরে আমি দেখলাম ওখানে হচ্ছে সব ব্রিটিশ কাউন্সিলের লোকজন, মানে ওনারাই আসলে টেস্টটা নিচ্ছেন, এবং ওনাদের কাছে যে রিপোর্টটা করতে হবে। বাট দেয়ার ওয়ার নো গাইডেন্স যে আপনি আসলে কি করবেন ওই সেন্টারে। পরে যাওয়ার পর ওনাদেরকে আমি বললাম, ওনারাও খুব বিরক্ত হলো যে আপনি কেন এটা করছেন, স্পিকিং টেস্ট আপনি তো জানেন। এসে তখনই আমি একটু ঘাবড়ে গেলাম যে শুরুতেই এমন হয়ে গেল, তাহলে আসলে জিনিসটা কি। আমার স্পিকিং আগে ছিল। হুম, তো পরে যাই হোক, ওনাদেরকে আমি জিনিসটা খুলে বললাম, দেয়ার ওয়ার জেন্টলম্যান, উনি খুবই হেল্পফুল ছিল। তো উনি জিনিসটাকে মোটামুটি ম্যানেজ করে তারপর আমার এক্সামটা নিল। কিন্তু এক্সামে যে আমি আসলে কি বলেছি, কিভাবে বলেছি, টেনশনে আমার আর মাথায় যে কত কিছু প্ল্যান নিয়ে গেছিলাম, এই ইডিয়মস বলবো, সেই ইডিয়মস বলবো, কিছুই আর কাজ করে নাই। লাস্টের দিকে যখন আমি শেষ করে ফেলবো, তখন আমার মনে হচ্ছে আচ্ছা, আমি ইডিয়মস বলি নেই। তারপরে আমার একটা ইডিয়মস মাথায় আসছে, তারপরে একটা ইডিয়মস বলতে পারছি। মানে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় যাওয়াটা যে কি ইম্পর্টেন্ট, আমি ওই টাইমে পরীক্ষাটা দিয়ে আমি মনে হলো যে আমি মনে হয় এটাতে মনে হয় 5.5 বা 6 পাবো কিছু একটা। আর রাইটিংটা বাদই দিই, আমি রাইটিং আসলে একটাও প্র্যাকটিস করতে পারিনি, যেহেতু আমার আম্মা হসপিটালে ছিল। আমি জাস্ট যেটা করছি, জাহিদ ভাই একবার রাইটিং এর একটা ক্লাস নিয়েছে, উনি একটা স্ট্রাকচার দেখাই দিয়েছিল যে যেটাই আসুক, যেভাবেই আসুক, এই স্ট্রাকচার ফলো করে আপনি শুধু বসাই দিবেন টপিক ওয়াইজ। আমি ওই স্ট্রাকচারটা জাস্ট আমার আচ্ছা, মাথায় শুধু মুখস্থ করে গেছি, যে যাই আসুক তাই। এটার সাথে ম্যাচ করে আমি বসায় দিব। আই ডিড এক্স্যাক্টলি দ্য সেম, জাস্ট বসাই দিস, ব্যাস ব্যাস শেষ। ওটা ছিল টাস্ক 2। আর টাস্ক 1টা আমি জাস্ট বানায় বানায় দেখে আমার কাছে যেটা মনে হয়েছে। প্লাস হচ্ছে আমি যেহেতু ব্যাংকার, সো আমার জন্য টাস্ক 1 লেখাটা আসলে খুব একটা টাফ না, কারণ ওখানে বার চার্ট ছিল আর একটা নর্মাল একটা ডেটা দেওয়া ছিল। সো এগুলোতে আমি আসলে অভ্যস্ত, সো ওইটাতে আমার খুব একটা প্যারা হয়নি। বাট
তারপরও মনের ভিতরে ভয় ছিল যে না, আমার যেহেতু এইদিকে প্রিপারেশনই নাই, সো এখানে হয়তো আমার একটু প্রবলেম হতে পারে। আর আরেকটা হচ্ছে আমি একটা ভুল করেছিলাম, আমি রাইটিং এর টাইম মেনটেন করতে পারিনি। সো রাইটিং এ কিন্তু রিভিশন দেওয়া মাস্ট, এটা মাস্ট, কিন্তু আমার এই জিনিসটা ভুল হয়ে গেছিল, এই জন্য আমি রিভিশন দিতে পারিনি। কারণ আমি যখন খাতাটা বসে স্টপ রাইটিং, আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমার একটা দুইটা লাইনে মানে ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল আছে। তো স্টপ রাইটিং আমার কিছু করার ছিল না, আমি আর মানে চুরিও করি নাই, যা হওয়ার হবে দিয়ে দিছি। বাট ওভারঅল এক্সাম হলের প্রেশারটা কিরকম হয় আমি শেয়ার করলাম। সো আপনারা যে এক্সাম হলে যে এক্সাম দিবেন, ওখানে আগে যে আসলে অভ্যস্ত হয়ে নেবেন, একটা মক দিবেন অথবা আগে যে একটু প্যাটার্নটা দেখে আসবেন ওনাদের সিস্টেমটা কি, নাহলে আমার মতো বিপদে পড়ে যাবেন। ওটা বেসিক্যালি তো অনেক সুন্দর ভেন্যু ছিল বা খুবই ভালো, তাই না? না, ভেন্যুটা খুবই সুন্দর এবং ওরা একদম মানে খুবই ফার্স্ট ক্লাস টাইপের। কিন্তু প্রবলেম যেটা হয়েছে ভাই, আমি একটু বাংলা ভাষায় বলি, মানে এটা আমি অন্য আপুর কাছে শুনেছি, আইএলস এর যে সেন্টার গুলো ওদেরকে নিজেদেরকে মনে হয় খুব একটা কিছু মনে করে, মানে কথা বলতে পারে না, খুব ভাবচক্কর নিয়ে থাকে এরা সবসময়, কেন নাই আমি জানি না ভাইয়া। আমি তোমার এখানে টাকা দিয়ে এক্সাম দিতে আসি, ইউ শুড বি ফ্রেন্ডলি, ইউ শুড বি হেল্পফুল, সাপোর্টিভ। তা না, ওরা খুব ভাবচক্কর নিয়ে থাকে, মনে হয় কি এখানে মনে হয় কেউ আসছে আসছে আর কি পরীক্ষা দিতে, এইরকম একটা ভাব। মানে আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে আমি যে সেন্টারে গিয়েছি। কারণ আমি যখন বলেছি যে আমার আমার 11:30টার সময় এক্সাম, তো পিছন থেকে ওই সেন্টারেরই একজন বলতেছে এত টাকাটাকি কি আছে, পরীক্ষা দিতে আসছে রিপোর্ট করবে শেষ, রাদার দেন দে ওয়ার ইন, মানে যেহেতু তাদেরই না, একজন এটা কিন্তু ব্রিটিশ কাউন্সিলের দোষ না এই জায়গায়। আমি মনে করি যে এখানে ওই ওখানকার যারা কর্মকর্তা আছে বা যারা আসলে ভেন্যুটা অর্গানাইজ করছে, তাদের হয়তো বা একটা সেটাই বলছি। হ্যাঁ, ইনফ্যাক্ট ওদের থেকে ব্রিটিশ কাউন্সিলের লোকজনই বরঞ্চ হেল্পফুল ছিল, ওনারাই, ও যারা ভেন্যুর লোক ছিল ওনারাই এই কমেন্ট করেছে যে ডাকাডাকি কি আছে, চলে আসবে। তো আমি তখন আমার কাছে একটু ওয়ার্ড লাগছে যে আমাকে যদি একটু নার্ভাস হওয়ার জিজ্ঞেস কথা। করে ওই ভেন্যুটা আমি আর করবো না। হ্যাঁ, হ্যাঁ সেটাই। লাক্সারি করলো তারা, হাইপ তুললো, মানে এই জিনিসটা আসলে খুবই মানে আনএক্সপেক্টেড। যে একটা স্পিকিং টেস্টে যদি আপনার একটু বাড়তো, আপনার ওভারঅল কিন্তু আরেকটু ব্যান বাড়তো, তাই না? আপনারও তো হ্যাঁ ভাই, ইন্টেনশন আমি ছিল যে কিন্তু মোটামুটি সবসময় একটা প্ল্যান ছিল যে আমি 7-এর মতো অ্যাটলিস্ট পাবো। কারণ আমি যাওয়ার আগের দিনও কিন্তু একটা জায়গায় এক্সাম দিয়েছিলাম, ওরা এমনি এক্সাম নেয়, তো ওরা বলছে আপু আপনি 7.5 পাবেন। আমি সকালবেলা উঠে একটা স্পিকিং টেস্ট দিয়েছি চ্যাট জিপিটিতে, যাতে আমার ফ্লুয়েন্সিটা থাকে, আমি যাতে ফ্লুয়েন্সি নষ্ট না হয়ে যায়। ওখানেও আমি কিন্তু 7.5 আসছে চ্যাট জিপিটিতে, সো আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার যাচ্ছে ঠিক আছে 7.5 না আসলো 7 আসবে। কিন্তু ওই যে ওই টেনশনের ভয়ের চোটে আমি তো বের হয়ে বুঝতে পারতেছি আমি কি ভুল করছি, আমি অনেক রিপিট ওয়ার্ড করছি, একটাও ইডিয়মস ইউজ করতে পারিনি। তবে হ্যাঁ, উনি যেভাবে রিলেভেন্ট ভাবে কোশ্চেন করেছে, আমার যেহেতু অফিসে আসলে ইংলিশে কথা বলার অভ্যস্ততা আছে, এই জন্য আমি অ্যান্সার দিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু আমি যেভাবে প্ল্যান করে গিয়েছিলাম ওইভাবে কিন্তু অ্যান্সারটা দিতে পারিনি, শুধুমাত্র ওই টাইমে ভয় পেয়ে যাওয়ার কারণে। সো আমার কাছেও মনে হয়েছে যে যেই পরীক্ষা দেখ না কেন, তার আসলে সেন্টার আসলে কি হয় এটা নিয়ে একটা আসলে ধারণা থেকে মানে নেওয়াটা ভালো, স্পেশালি যারা ফার্স্ট টাইম দেয় আর কি। আপুর ফার্স্ট টাইম ছিল? এটা আমার ফার্স্ট টাইম ভাই, আমি তো এর আগে কখনো try মাশাআল্লাহ। করিনি। সো আপনি ফার্স্ট টাইমে ভালো স্কোর করছেন রিডিং লিসনিং এ, যেখানে আসলে প্র্যাকটিস যেভাবে করছেন ও মাশাআল্লাহ স্কোরটা নিয়ে আসছেন। হয়তো দু একটা ভুল না হলে আপনার 9 চলে আসতো হয়তো কোনো না কোনো ভাবে। আলহামদুলিল্লাহ, তারপরও ভাই ভালো। অনেস্টলি বলতে ভাই, আমি এক্সাম হলেই বুঝতে পারছি যে আমার লিসেনিং কোনটা ভুল হচ্ছে, আর আমি একটা জায়গায় আমার কনসেন্ট্রেশন সরে গেছে, আরেকটা আচ্ছা, জায়গায় আই বলছে না ওয়াই বলছে আমি বুঝতে পারিনি। সো আমি আন্দাজে দাঁড়াই দিয়েছি, আমি শিওর ছিলাম এই দুইটা ভুল হয়েছে, আচ্ছা। বাকিগুলো আমি শিওর ছিলাম না যে আমি এই স্কোর করবো, বাট পরীক্ষার হলে বুঝতে পারতেছিলাম এই দুইটা যে আমার ভুল, 2 নাম্বার যে কাটা এটা শিওর। না, একটু আগে লিসেনিং পড়াচ্ছিলাম, আমি বলতেছিলাম যে আগে থেকে শিওর হতে হবে যে এটা হবে। আগে থেকে মানে গেস করলে বোঝা যায় কনফিডেন্স আছে, ওকে ফাইন। এই জন্য প্র্যাকটিস করার সময় যদি স্টুডেন্টরা বা যারা আছে লার্নার, তারা যদি ঠিকভাবে প্র্যাকটিস করতে পারে, তাহলে যে জায়গায় ভুল হচ্ছে সেটা নিয়ে কাজ করলে কিন্তু পরবর্তী স্টেপে যাওয়াটা সহজ হয়, আর একটু ভালো করা, আর একটু আপনি Right. যেভাবে করছেন, তাই না? আপনি যেভাবে করছিলেন যে ভুল হয়েছে ওটা নিয়ে কাজ করে দেন আমি ভালো করতে পারবো, এরপর আর ওই ভুলটা হচ্ছে না। হ্যাঁ, কেন ভুল হচ্ছে এই জিনিসটা ফাইন্ড আউট করা আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের যারা এখানে আছে, আপনি তো জাস্ট আগের ব্যাচের, এটা এখন রানিং ব্যাচ। আলহামদুলিল্লাহ যে আপনি ভালো করছেন, তো আমি কনগ্রেচুলেশন জানাই ফ্লুয়েন্ট লার্নার এবং সবার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে। সো বাকি যারা আছে তারা আপনাকে কনগ্রেস করেন, ডেফিনেটলি আপনারা না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করবেন। So, আমার হঠাৎ মনে হলো যে আপুকে একটু নিয়ে আসি, যে জাস্ট ইউ ওয়ান্ট টু শেয়ার দ্য এক্সপেরিয়েন্স। আই থিঙ্ক এটা বেটার হবে, এই জন্য নিয়ে আসলাম। সো যেন অন্যরা একটু মোটিভেট থাকতে পারে। সো অনেকে আপনাকে কনগ্রেস জানাচ্ছে, জয়া,
জয়া বলতেছে কনগ্রাচুলেশনস আপু ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। না ভাই আমি পড়ছি না, থ্যাংক ইউ এভরিওয়ান। এটা আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন, এমন কঠিন কিছু না, বাট লেগে থাকতে হবে। লেগে আর থাকতে ভাইয়া হবে। যেভাবে বলে জাস্ট ওটা ফলো করবেন, মানে প্রথমে কাজ করবে না, বোঝার চেষ্টা করবেন ভাইয়া আসলে কোন ট্যাকটিক্সে কেন বলেছে। যখন ওই পয়েন্টটা বা পার্সপেক্টিভ ধরে ফেলতে পারবেন, আপনার কাছে মনে হবে আরে এটা তো অনেক ইজি। লেগে থাকতে হবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস টাইমটাই, যে অনেক সময় হয় না যে অনেকে ডিমোটিভেট হয়ে যায়। দ্য থিং ইজ দ্যাট যে প্র্যাকটিস করতেছে, মানে রেগুলার প্র্যাকটিস করে না। সো আমি বলবো যে কি সবাই একটু প্র্যাকটিস করেন। আপু যেটা বলছে খুব ইম্পর্টেন্ট। আপনার কোনো কিছু বলার আছে? আর আপনার আমার আরেকটা কথা বলার আছে যে আপনি একটু আগে যেটা বললেন, প্র্যাকটিস করার সময় না আমি অনেক ডিমোটিভেটেড হয়েছি। যখন আমার স্কোর গুলো প্রথম দিকে 26-27 আসতো, নিজেকে মনে হতো আমি আই এম দ্য মানে মোস্ট ফেলিয়ার পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আমি একটু কম্পিটিটিভ, এই জন্য আমার মানে প্যাসিমিস্ট সাইডটা আমার কাজ করে বেশি। তো আমি যেটা করতাম, আমি যখন দেখতাম যে কন্টিনিউয়াস ভুল হচ্ছে, আমি কিছুক্ষণ ব্রেক নিতাম। তখন হলো ওই দিন রাত্রে বা সকালবেলা আমি ব্রেক নিতাম, আবার শুরু করতাম, ব্রেনটাকে আবার সময় দিতাম যে না ওকে খারাপ করছে, নেক্সট টাইম পারবো। তো এইভাবেই আপনাকে আগায় যেতে হবে, থাইমা গেলে কিন্তু হবে না। কন্টিনিউটি রাখতে হবে এবং ডিসিপ্লিন থাকতে হবে, দ্যাটস ইট। ওকে। হ্যাঁ, সবাই আশা করি শুনছেন, বুঝতে পারছেন যে একজন মানুষ ডিমোটিভেট থাকলে কি হইতে পারে এবং সেখান থেকে উঠে আসার গল্পটা আপনারা একজন ক্যান্ডিডেট থেকে জানলেন, এবং উইথ রেজাল্ট উনি কিন্তু রেজাল্ট নিয়ে আসে। সো ঠিক আছে। সো আপনাদের ক্ষেত্রে যদি কখনো মনে হয় যে ইউ আর নট কনফিডেন্ট এনাফ, সো জাস্ট একটু 5 মিনিট ব্রেক নেন, আপনি ঘুরে আসেন, হাঁটেন, আবার বসেন। এমন না যে এটা বাদ দিয়ে আচ্ছা আরেকটা ধরি, না, ওইটাও ধরা যায় যদি আপনার ব্রেন ঠিক হয়ে যায়। সো এইটা করবেন, একদম ছেড়ে দেওয়া যাবে না। যতক্ষণ স্কোর আসবে না, যতক্ষণ বাড়তেছে না, ততক্ষণ কিন্তু আপনাকে একদম লড়ে যেতে হবে ফাইনাল পর্যন্ত। সো হোপফুলি আপনাদের টার্গেট 8+, সবাই 8+ স্কোর অ্যাচিভ করেন। আপু 8+ অ্যাচিভ করে ফেলছে। সো আপনারা রেডি হয়ে যান ফর দ্য নেক্সট। ঠিক আছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর জয়নিং এগেইন টুডে। যদিও আপনার পরীক্ষা হয়ে গেছে, সো ভালো লাগলো আজকে আসার জন্য।